এবার আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাতে আমরা যাচ্ছি যে কিভাবে আমরা ম্যাথমেটিক্যালি এই ব্যাপারগুলোকে অ্যানালাইসিস করব। তো ধরো আমরা প্রথমে স্প্রিং এর স্পন্দন অ্যানালাইসিস করতে চাই। তাহলে তোমার স্প্রিং এর বল ধ্রুবক চিন্তা করো কে, বল ধ্রুবকে আমরা হিউজ পরিমাণ কথা বলছি, আর স্প্রিং এর প্রান্তে আমরা একটা বস্তুকে ঝুলে রাখছি যার ভর হচ্ছে m। তো তুমি কি করলা, তুমি স্প্রিংটাকে একটু জাস্ট টেনে মনে করো ছেড়ে দিছো। তো এর পরবর্তী সিনটাকে অফকোর্স তুমি জানো, যেটাকে তুমি যদি টেনে ছেড়ে দাও তাহলে এই ব্লকটা আগের অবস্থানে যাওয়ার চেষ্টা করবে এবং যে কিন্তু এখানে থামবে না, সে আর একটু ভেতরের দিকে প্রবেশ করবে। অর্থাৎ তুমি দেখবা যে এই বস্তুর একটা নির্দিষ্ট রেখায় এই বরাবর টু অ্যান্ড ফ্রো মানে হচ্ছে জাস্ট এদিকে ওদিকে এরকম একটা মোশন সে কন্টিনিউ করতে থাকবে। তো আমরা এই অসিলেশন বা এই মোশনের অবশ্যই নাম দিব সরলচন্দ্র স্পন্দন, কারণ দেখো এটা একটা নির্দিষ্ট রেখা বরাবর সম্পন্ন হচ্ছে এবং তার একটা বিস্তার আছে। এই বিস্তারটাকে মনে করো আমরা নাম দিলাম হচ্ছে প্লাসে। তো এইদিকে এসে যদি প্লাসে পরিমাণ তুমি টেনে ছেড়ে দাও আর যদি বাইরে থেকে কোনো বাধাবিঘ্ন না হয় তাহলে সে সংকোচনের পরেও কিন্তু মোটামুটি ওই দিকে পরিমাণে সংকুচিত হবে। এখন কথা হচ্ছে যে স্প্রিং এর এখানে প্রত্যয়নী বলের পরিমাণ কত। তাহলে স্প্রিং এর প্রত্যয়নী বলের পরিমাণ হচ্ছে -kx। এই প্রত্যয়নী বলটা কার উপরে কাজ করতেছে? অ্যান্সার হচ্ছে এই বস্তুর উপরে কাজ করতেছে, যে বস্তুটার ভর হচ্ছে m। তাহলে এই বস্তুর উপর যদি কাজ করে তাহলে অবশ্যই যদি বল কোনো বস্তুতে কাজ করানো হয় তাতে অবশ্যই ত্বরণ কাজ করবে এবং সেই ত্বরণের মানই হচ্ছে a। সো বস্তুটা এ ত্বরণে আবার সাম্যাবস্থার দিকে আসার চেষ্টা করবে। তার মানে এখানে তুমি খেয়াল করে দেখো এই ত্বরণের দিক কিন্তু সরণের বিপরীতে, মানে বস্তুকে তুমি যে দিকে টেনে ছেড়ে দিছো ত্বরণ ঠিক তার উল্টা দিকে কাজ করবে এবং সবসময় ত্বরণের দিক হচ্ছে তোমার এই সাম্যাবস্থার দিকে। তার মানে তুমি এই ফোর্স যেহেতু বস্তুর উপর কাজ করে তুমি এটাকে লিখতে পারবা কি বলতো, ma, নিউটন সেকেন্ড ল, F = ma। তাহলে এরপর আমরা একটা কাজ করি, কাজটা হচ্ছে এই ma প্লাস kx, দেখো তুমি সময় লিখতে পারবো হচ্ছে 0। এই জিনিসটা বলতো কার জন্য লিখতেছি আমরা? স্প্রিং এর জন্য না, কিন্তু এই বস্তুর জন্য। স্প্রিং এর সাথে যে বস্তুরা যুক্ত আমি তার জন্য এটা লিখতেছি এবং এই বস্তুটাই কিন্তু একটা সরলচন্দ্র স্পন্দনে গতিশীল। সো তোমার নিশ্চয়ই মনে আছে যে আমি যদি এখন m দিয়ে ভাগ করি তাহলে এটা তোমার আসবে হচ্ছে a প্লাস k/m x = 0। তো এই জিনিসটা বলতে কি বোঝায় তোমার একটু মনে করাই দিই আমি। সেটা হচ্ছে তুমি নিশ্চয়ই মনে পড়ছে তোমার যে a সমান ছিল হচ্ছে সময় সাপেক্ষে বেগের পরিবর্তনের হার d/v। এরপর তুমি যদি আবার v এর মান বসিয়ে দাও তাহলে v এর মান হচ্ছে তোমার d/x। সো দেখো আমরা পরপর দুইবার x কে ডিফারেন্সিয়েট করলাম, এটাকে আমরা লিখি হচ্ছে d2x/dt2। তো যে কোনোটা তুমি অ্যাক্সিলারেশন বা ত্বরণকে এইভাবে বা এই ফরম্যাটে প্রকাশ করতে পারো। তাহলে আমরা এখানে এখন এই এর বদলে এই টার্মটা লিখব, দ্যাট ইজ d2x/dt2 প্লাস k/m x = 0। তো এই ধরনের যে সমীকরণ এটা তুমি নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে এখানে ডিফারেন্সিয়েশন অনেক কাহিনী টাইনি আছে। তো এই সমীকরণটাকে বলা হয় ব্যবকলনীয় সমীকরণ। ব্যবকলনীয় সমীকরণ এই কথাটার তাৎপর্য অনেকে বোঝে না। ব্যবকলনীয় সমীকরণ কথাটা মানে হলো যে পৃথিবীতে যদি কোনো বস্তু এই সমীকরণটা মেনটেন করে চলে তাহলে বুঝতে হবে যে তার গতিপথটা একটা সরলচন্দ্র স্পন্দনের গতিপথ। যেমন তোমাকে এটা ইজি এক্সাম্পল দেই, থিঙ্ক অ্যাবাউট, আমি বললাম যে একটা বস্তুর গতিপথের সমীকরণ হচ্ছে x = t+1। এটা বোঝায় যে একটা বস্তু সরলরৈখিক পথে যাচ্ছে। তার মানে কি, তুমি যদি t এর বিভিন্ন মান বসাও, ধরো t এর মান বসালে তুমি হচ্ছে 0, তাহলে x এর মান হবে হচ্ছে 1, t এর মান বসালে তুমি মনে করো 1, তাহলে x এর মান হবে 2, t এর মান বসালে মনে করো 10, তাহলে x এর মান হবে 11। তো এটা মিন করছে যে বস্তুটা সরলরৈখিক পথে সামনের দিকে গতিশীল। তাহলে এইটা এবং এইটা জিনিস কিন্তু মোটামুটি সিমিলার। পার্থক্য হচ্ছে যে এই গতিপথটা যে বস্তু মানে সে এক তলা সামনের দিকে চলতে থাকে, আর এই সমীকরণটা যে বস্তু মানে সে এক তলা সামনের দিকে চলতে পারে না, সে কখন এদিকে যায় কখন এদিকে যায়। তো এই ধরনের গতিকে আমরা মোটামুটি এই সমীকরণের সাহায্যে প্রকাশ করতে পারি। এখন খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমাদের এই এক্স জিনিসটা আসলে কি। এই এক্স জিনিসটা ছিল হচ্ছে আমাদের খেয়াল করো যে সাম্যাবস্থা থেকে তার অবস্থান কোথায় আছে, মানে সাম্যাবস্থা থেকে সে কতটুকু দূরে আছে। এখন এই এক্সটা কি ফিক্সড না ভ্যারিয়েবল? অ্যান্সার হচ্ছে ভ্যারিয়েবল। এই এক্সটা ইটসেলফ একটা টাইমের ফাংশন। তার মানে এই বস্তুটা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় অবস্থান করবে। সো এই জন্য আমরা মোটামুটি বলবো হচ্ছে যে এটা হচ্ছে আমাদের অবস্থান, এবং অবস্থান আবার ফাংশন অফ হোয়াট? ফাংশন অফ টাইম। তো
এই সমীকরণটার অফকোর্স একটা সমাধান থাকা উচিত। যেমন পৃথিবীতে যে কোনো সমীকরণ থাকলে তুমি তার সমাধান বের করতে পারো। ধরো বললাম যে x² - 4 = 0, এই সমীকরণের সমাধান কত? তো তুমি অফকোর্স জানো যে x এর মান হবে তোমার +-2। তা তুমি x এর যদি মান +-2 বসিয়ে দাও, দেন এই সমীকরণটাকে তুমি সিদ্ধ করতে পারো। তেমনি ভাবে এই সমীকরণে তোমার কি x এর একটা ভ্যালিড মান থাকা উচিত, যে মানটা এখানে বসালে এই পুরো সমীকরণটা সিদ্ধ হবে। এখন আমি তোমাকে একটা জিনিস একটু মনে করাই দিই, যেটা আমরা এই চ্যাপ্টারের একদম শুরুতে মোটামুটি পড়ছিলাম। আমরা যখন বৃত্তাকার গতির সাথে সরল চৌম্বকীয় স্পন্দনের সম্পর্ক দেখছিলাম, তখন আমরা এই ধরনের একটা সমীকরণ দেখেছিলাম। সেটা ছিল x = a sin ωt প্লাস ডেল্টা। এবং তখন আমি তোমাকে বারংবার একটা কথা রিপিট করে বলছিলাম যে এই সমীকরণটা আসলে কি প্রকাশ করে। এই সমীকরণটা প্রকাশ করে যে একটা বস্তু যদি সরলরৈখিক পথে এরকম ভাবে ওঠানামা করতে থাকে, তাহলে কোন সময় সে কোথায় থাকবে তাই হচ্ছে আমাদের জন্য x। অ্যান্ড বিলিভ ইট অর নট, এই x এর তাৎপর্য আর এই x এর তাৎপর্য এক্স্যাক্টলি সেম। তো আমরা যদি এখন এই x এর মানটা ধরে এখানে বসাই দিই এইখানে, তাহলে অফকোর্স তোমার বাম পাশটা কি আসা উচিত? 0 আসা উচিত। তো লেটস ট্রাই। সো প্রথমে তুমি এই সমীকরণটার সাথে একবার ডিফারেন্সিয়েট করো। কার সাপেক্ষে? অফকোর্স টাইমের সাপেক্ষে। তো আমি ধরে নিচ্ছি তোমরা ডিফারেন্সিয়েশন পারো, যদি না পারো টেনশনে কিছু নেই, কিছুদিন পরে তুমি শিখবা। তাহলে এখানে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? প্রথমে সাইন, তাহলে সাইনকে ডিফারেন্সিয়েট করলে তোমার হবে হচ্ছে cos ωt প্লাস ডেল, আর এই ওমেগাটা বের হয়ে গেলে তখন আমার মানটা দাঁড়াবো এরকম ওমেগা এ cos ωt প্লাস ডেল। কিন্তু আমার লাগবে কিন্তু এটা ডাবল ডেরিভেটিভ, মানে x কে আমার আবার ডিফারেন্সিয়েট করতে হবে। সো তুমি যদি এখন আবারও এই x কে ডিফারেন্সিয়েট করো, দ্যাট মিন্স d2x ওভার dt2 বের করো, তখন আবার তুমি খেয়াল করো cos কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? মাইনাস সাইন। সো এটা তোমার হবে হচ্ছে মাইনাস a ওমেগা সাইন ωt প্লাস ডেল। এরপর আবার আমাদের ωt প্লাস ডেল কে ডিফারেন্সিয়েট করতে হবে, তখন আমাদের এখানে আরেকটা ওমেগা বের হয়ে আসবে। সো দ্যাট উইল গিভ ইউ ওমেগা স্কয়ার। এই রাশিটা তুমি অফকোর্স বুঝতে পারছো এখানে উপস্থিত, এখানে আছে, খুব মন দিয়ে খেয়াল করতে হবে। এখন আমাদের এখানে খেয়াল করো যে a আর এইটুকু দিয়ে সাইন ωt প্লাস ডেল, এইটুকু দিয়ে এটা কিন্তু আবার x, তার মানে তুমি এইটাকে লিখতে পারবা সিম্পলি মাইনাস ওমেগা স্কয়ার x। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো যে এই মানটা যেটা আমরা এখন পেলাম, এই মানটা যদি আমি এই ব্যবকলনীয় সমীকরণে বসাই দেই, তাহলে অবশ্যই আমার বাম পাশ শূন্য আসতে হবে। যদি না আসে তাহলে আই হ্যাভ ডান সামথিং রং। তাহলে দেখি আমরা বাম পাশে বসিয়ে আসলে কি হয়। সো তুমি যদি এখন এই মানটাকে জাস্ট এখানে পুট করো, এখানে, তখন কি আসবে আমাদের? এখন আমরা পাবো হচ্ছে এখানে মাইনাস ওমেগা স্কয়ার এক্স প্লাস এখানে আমরা পাবো k/m x = 0। শর্ত কি ছিল? বাম পাশ শূন্য আসতে হবে। একটু তাকাও ওইদিকে, বাম পাশ তোমার কিন্তু আসলে শূন্য আসে নাই, এই এক্স গুলো বাদ গেছে। তখন তুমি আসলে পাচ্ছ মাইনাস ওমেগা স্কয়ার প্লাস k/m = 0। কোন বলতে পারো হ্যাঁ এগুলো হইতেছে কি? আপনি বললেন যে বাম পাশ 0 হবে, তো বাম পাশ তো 0 হয় নাই, সামথিং সমান 0 চলে আসছে। তো সামথিং সমান 0 চলে আসছে মানে তোমাকে একটা চমৎকার রেজাল্ট দিচ্ছে। এটা তোমাকে কি রেজাল্ট দিচ্ছে খেয়াল করো। এ তোমাকে যে রেজাল্ট দিচ্ছে, এই রেজাল্টটা হচ্ছে আমাদের সামথিং লাইক দিস, যে ওমেগা স্কয়ার = k/m। এটা মানে কি? এটা মানে হলো খেয়াল করো, তুমি মাত্র যে ব্যবকলনীয় সমীকরণটা দেখলা, এই ব্যবকলনীয় সমীকরণ ছিল হচ্ছে তোমার d2x ওভার dt2 প্লাস k/m x = 0। আমরা দেখলাম যে এই x এর মানটা যদি আমরা এখানে বসাই দেই, তাহলে আমরা একটা শর্ত পাচ্ছিলাম। শর্তটা ছিল মোটামুটি হচ্ছে এইটা। তাহলে এই শর্তটা আসলে কি প্রকাশ করে? প্রকাশ করে যে এই জিনিসটা এই সমীকরণকে সিদ্ধ করবে যদি তোমার ওমেগা স্কয়ারের মানটা k/m হয় তবে। তাহলে দেখো তুমি আসলে এখান থেকে ওমেগা বের করে ফেলতে পারবা। এই ওমেগার মান হবে তোমার √k/m, আর এই ওমেগার মান আবার তুমি জানো নিশ্চয়ই এটা কৌণিক কম্পাঙ্ক, এটাকে তুমি লিখতে পারো এইভাবে 2π/t। তার মানে দেখো এখান থেকে তুমি ইজিলি একটা স্প্রিং এর সাথে কোনো বস্তুকে যুক্ত করে যদি টেনে ছেড়ে দেওয়া হয়, তাহলে বস্তুটার যে পর্যায়কাল, তুমি সে পর্যায়কালের মান বের করে ফেলছো। এবং সে পর্যায়কালের মান কত হবে? সে পর্যায়কালের মান স্প্রিং এর জন্য যেটা দাঁড়াবে, তার মান হচ্ছে এখান থেকে খেয়াল করো, এটা হবে তোমার 2π কি বলতো m/k। অর্থাৎ
একটা স্প্রিং এর প্রান্তে যদি আমরা কোনো বস্তুকে বেঁধে টেনে ছেড়ে দেই তখন এই সমীকরণটা তার পর্যায়কাল নির্দেশ করে। এবং কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস তুমি এখান থেকে খেয়াল করো, সেটা হচ্ছে যদি বলা হয় যে স্প্রিং এর অসিলেশনের জন্য কি আমার অভিকর্ষ ত্বরণ দরকার, অ্যান্সার হচ্ছে না। এটা কিসের কিসের উপর নির্ভর করে? জাস্ট এটা নির্ভর করে যে তোমার স্প্রিং এর প্রান্তে, এটা আমাদের স্প্রিং, এই স্প্রিং এর প্রান্তে আমাদের কতটুকু ভর এর বস্তু যুক্ত করা আছে এবং স্প্রিং এর বল ধ্রুবক কত। শুধুমাত্র এই দুইটা তথ্য যদি তোমাকে দেওয়া থাকে তুমি তাহলে তার টাইম পিরিয়ড মানে এর কাঁপতে কতটুকু সময় লাগবে তা তুমি বের করতে পারবা। এখন কিছু ব্যাপার তোমার একটু মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল, এই টাইমের মান তোমার বিস্তারের উপর নির্ভর করে না, বিস্তারের উপর নির্ভরশীল নয়। সো তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো যে কেন হয়, অর্থাৎ আমি যদি স্প্রিংকে 3 সেন্টিমিটার টেনে ছেড়ে দেই তাহলে সে 3 সেন্টিমিটার বিস্তার এভাবে কাঁপবে। মানে আমি যদি বলতাম যে আমাকে 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দিছি তাহলে সে 5 সেন্টিমিটার বিস্তারে কাঁপবে। কিন্তু মজার জিনিসটা হচ্ছে দুই ক্ষেত্রে আমার পর্যায়কালের মানটা সেম হবে। সো যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে কেন সেম হবে, তখন তুমি অ্যান্সারটা দিবা হচ্ছে এইটা, যে 3 সেন্টিমিটার টেনে ছেড়ে দিলে এ আস্তে আস্তে মুভ করে, আস্তে আস্তে। আর তুমি যদি 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দাও তখন সে একটু ফাস্ট মুভ করে। তো ওভারঅল দেখা যায় দুই ক্ষেত্রে তার এক্স্যাক্টলি সেম পরিমাণ সময় লাগবে। এবং এটা শুধু স্প্রিং এর জন্য কিন্তু না, এই পৃথিবীতে যত রকমের সরল চৌম্বক স্পন্দন আছে তাদের সবার জন্য পর্যায়কাল কখনোই বিস্তারের উপর নির্ভর করে না, এটা যেন মাথার মধ্যে থাকে। তো তুমি স্প্রিং দিয়ে একটা বস্তুর ভর মেজার করতে পারো। যেমন তোমাকে একটা জিনিস বলি, থিঙ্ক অ্যাবাউট, তোমাকে আমি মহাশূন্যে রেখে দিয়ে এসেছি। মহাশূন্যে আমি একটা বস্তু দিয়ে বললাম যে ভাই তুমি এই বস্তুটার ভর মাপো। তো তুমি বললা যে ঠিক আছে ভাই আমাকে একটা দাঁড়িপাল্লা দেন। আমি তোমাকে দাঁড়িপাল্লা দিলাম। তুমি মহাশূন্যে কি দাঁড়িপাল্লা দিয়ে কোনো বস্তুর ভর মাপতে পারবা? অ্যান্সার হচ্ছে না। কেন পারবা না? কারণ মহাশূন্যে কোনো জি নাই। সো তুমি যদি দাঁড়িপাল্লা ধরো, দাঁড়িপাল্লা কিন্তু সিম্পলি এরকম ভাবে পাখির পালকের মতন ভাসবে। তাহলে ওইখানে তোমার একমাত্র অপশন হচ্ছে বস্তুর ভর মাপার জন্য দিস গাই, স্প্রিং। তাহলে কি করতে হবে? তোমার স্প্রিং যার মনে করো বল ধ্রুবক জানো, তার প্রান্তে বস্তুটাকে যুক্ত করে তুমি জাস্ট একটু টেনে ছেড়ে দিবা, তাহলে অবশ্যই বস্তুটা কি করবে? দুলবে। তোমাকে স্টপ ওয়াচ দিয়ে এই দোলনকালের মান বের করতে হবে। তাহলে খেয়াল করো, তুমি যদি এই দোলনকালের মান জানো আর বল ধ্রুবক জানো তাহলে ইজিলি তোমার যে আননোন ভ্যারিয়েবল এই এম এর মানটা তুমি বের করে ফেলতে পারবা। ঠিক আছে? তাহলে স্প্রিং দিয়ে আমরা মোটামুটি একটা মহাশূন্যে যে আমরা যে কোনো বস্তুর ভর ইজিলি বের করে ফেলতে পারি। তো এখানে একটা ছোট্ট একটা কাহিনী বা একটা কথা আমি তোমাকে বলবো, সেটা হচ্ছে যে তুমি যদি এই সমীকরণটা দেখো, তাহলে দেখো এই সমীকরণটা আমরা যখন প্রমাণ করলাম বা বের করলাম তখন আমরা কিন্তু ধরে নিয়েছিলাম যে স্প্রিংটা ম্যাসলেস স্প্রিং। তো ম্যাসলেস স্প্রিং মানে হচ্ছে স্প্রিং এর ভর 0। তখন বলতে পারো যে ভাই এরকম কি সম্ভব যে স্প্রিং এর ভর 0? আসলে সম্ভব না। স্প্রিং এর ভর থাকলে কিভাবে তোমাকে দেখাচ্ছি একটু পরে, বাট তুমি এক্স্যাক্টলি এই সমীকরণটা কখন ইউজ করতে পারবো তোমাকে একটু বলে দেই। ইউজ করতে পারবা যদি বস্তুর ভর মানে এই বস্তুটার ভর ইজ মাচ লার্জার দ্যান স্প্রিং এর ভর হয় তবে। স্প্রিং এর ভর হয় তবে, যেমন ধরো তুমি বলা যে এই বস্তুটার ভর হচ্ছে 300 গ্রাম আর স্প্রিং এর ভর মনে করো 10 গ্রাম, তাহলে অফকোর্স তুমি 300 গ্রামকে 10 গ্রামের সাপেক্ষে অনেক বড় বলতে পারো। তখন তুমি এই সমীকরণ থেকে মোটামুটি একটা কারেক্ট রেজাল্ট পাবা। কিন্তু ধরো আমি বললাম যে আমার স্প্রিং এর ভর হচ্ছে 10 কেজি আর বস্তুর ভর হচ্ছে মাত্র 300 গ্রাম, তাহলে কি হবে? তখন তুমি কিন্তু অফকোর্স এই সমীকরণটা ইউজ করতে পারবে না। তখন তোমার সমীকরণটা একটু চেঞ্জ হবে। এবং এটা আমি তোমাকে প্রুফ দেখাচ্ছি না, তুমি এটা অনার্সে গিয়ে পড়বা। তখন স্প্রিং এর পর্যায়কাল দাঁড়াবে হলো 2 পাই জাস্ট √m প্লাস ক্যাপিটাল M/3 ডিভাইডেড বাই k। এখন বলতে পারো যে ক্যাপিটাল M/3 এবার কোথা থেকে আসলো? তো অ্যাকচুয়ালি হিসাব নিকাশ করে দেখা যায় এটা আসলে বড় কিছু ইন্টিগ্রেশন করার পর তুমি দেখতে পাবা যে এই যে M/3 এটাকে বলা হয় স্প্রিং এর ইফেক্টিভ ম্যাস। এর তাৎপর্য হলো, কথাটা মন দিয়ে শুনবা, এই পুরা স্প্রিং এর ভর মনে করো m। যদি তুমি স্প্রিংটাকে টেনে ছেড়ে দাও তখন দেখা যায় যে স্প্রিং এর পুরা ম্যাসের 1/3 ম্যাস তুমি এখানে কল্পনা করতে পারো, অলমোস্ট সামথিং লাইক ভরকেন্দ্রের মতন। তাহলে স্প্রিংটা যখন দুলবে তখন পুরো স্প্রিং এর 1/3 পরিমাণ ম্যাস আসলে এই পয়েন্টে আছে বলে তুমি বিবেচনা করতে পারো। এই জন্য আমাদের এই m এর সাথে উপরে দেখো m/3 যোগ হয়েছে। তার মানে কখনো যদি তুমি দেখো তোমার কোনো কোশ্চেনে স্প্রিং এর ভর উল্লেখ করা আছে তাহলে অবশ্যই তুমি এটা ইউজ করতে যাবে না, তুমি ইউজ করবে হচ্ছে আমাদের নিচের এই সমীকরণটা। তার মানে তোমার স্প্রিং কতটুকু পরিমাণ পর্যায়কাল নিয়ে দুলতে পারে তা তুমি ইজিলি কিন্তু এখান থেকে বের করে ফেলতে পারো। তোমাকে এখন আমি দুইটা ল্যাঙ্গুয়েজের সাথে পরিচিত করাই দিই, এটা মাঝে মাঝে কাজে লাগবে। একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্লো দোলা বা স্লো সিম্পল হারমোনিক অসিলেশন, আর একটাকে বলা হয় ফাস্ট
সিম্পল হারমোনিক অসিলেশন। স্লো কথার মানে হচ্ছে ধীরে, রাইট? যেমন ধরো তোমাকে যদি আমি বলি যে তুমি খুব ধীরে 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 সাইকেল চালাচ্ছ, এটা মানে কি তোমার সাইকেল চালাতে আসলে অনেক বেশি সময় লাগছে। তাহলে কখনো যদি বলা হয় যে কেউ স্লোলি দুলছে, লাইক দিস, তা স্লোলি দোলা মানে কি বুঝবো আমরা? যে টি এর মানটা হচ্ছে বেশি। এটা নিয়ে কিন্তু অনেক কনফিউশন তৈরি হয়। আবার যদি বলতাম যে না, কেউ খুব ফাস্ট দুলছে, তাহলে ফাস্ট দুলছে মানে হচ্ছে তার টি এর মানটা কি বলতো? টি এর মানটা হচ্ছে কম। যেমন একটা খুব ছোট্ট এক্সাম্পল তোমাকে দেই। তোমাকে যদি বলা হয় যে আমার স্প্রিং এর প্রান্তে যে ভরটা যুক্ত, যদি এই ভরটা বাড়াই দেই তাহলে স্প্রিং কি স্লো দুলবে না ফাস্ট দুলবে? ছোট্ট সহজ কোশ্চেন। যে এর প্রান্তে আমি একটা ভর যুক্ত ছিল, যেটা আমি বাড়াই দিছি, তাহলে বাড়াই দেওয়া মানে কি? এম যদি বৃদ্ধি পায় টি বাড়বে, আর টি যদি বাড়ে ইট মিনস কি হবে? যে সে স্লো দুলতে থাকবে। ঠিক আছে? অনুরূপভাবে যদি আমি বলতাম যে আমি ভর কমাই দিছি, তাহলে এই ভরটাকে তুমি যদি কমাই দাও তাহলে স্প্রিংটা অফকোর্স খুব কুইকলি অসিলেশন করতে থাকবে, তার মানে তার পর্যায়কাল হবে কম। সো আমরা সেটাকে কি বলবো? সে ফাস্ট অসিলেট করছে। এখন আমরা মোটামুটি যেটা দেখতে যাচ্ছি তা হলো যে এই সমীকরণটা থেকে অনেকগুলো গ্রাফ মাঝে মাঝে পরীক্ষাতে আসে। তো চলো আমরা কিছু গ্রাফ দেখি যে আমাদের স্প্রিং এর পর্যায়কালের উপর অন্যান্য টার্মগুলো কিভাবে ডিপেন্ড করে। কি লিখছি বোর্ডে? গ্রাফ। তা আমরা এই যে সমীকরণটা দেখলাম, এই সমীকরণে আমরা কিছু স্পেসিফিক গ্রাফ আঁকতে যাব। যে প্রথম গ্রাফটার দিকে তাকাও। প্রথম গ্রাফে আমি তোমাকে বলেছি যে এক্স অক্ষ বরাবর বস্তুর ভর দেওয়া আছে, আর ওয়াই অক্ষ বরাবর বস্তুর পর্যায়কাল দেওয়া আছে, স্প্রিং এর পর্যায়কাল দেওয়া আছে। সো তুমি এই গ্রাফটা আঁকার জন্য তুমি এই সমীকরণের দিকে একটু খেয়াল করো। সেটা হচ্ছে যেহেতু টি এবং এম দেওয়া আছে, তাহলে অফকোর্স আমার টি এবং এম ছাড়া বাদ বাকি যারা এরা সব ধ্রুবক। তার মানে তোমার এই সমীকরণটা দাঁড়াচ্ছে কেমন? এই সমীকরণটা দাঁড়াচ্ছে হচ্ছে টি প্রপোর্শনাল টু জাস্ট রুট ওভার এম, রাইট? এখন দেখো আমরা কোন অক্ষ বরাবর কি দিছি। আমরা এই এম কে দিয়েছি হচ্ছে মোটামুটি এক্স অক্ষ বরাবর, আর টি কে দিয়েছি হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর। সো এই গ্রাফের প্যাটার্নটা হচ্ছে মোটামুটি তোমার এরকম, ওয়াই প্রপোর্শনাল টু রুট ওভার এক্স। তো ওয়াই প্রপোর্শনাল টু রুট ওভার এক্স মানে হচ্ছে তুমি মূলত এক্স ইজ ইকুয়াল টু সামথিং ওয়াই স্কোয়ার, এই গ্রাফটা আঁকতেছ। তো এই গ্রাফটা তুমি যদি দেখো তাহলে দেখবো তোমার গ্রাফের ধরনটা আসবে মোটামুটি এই ধরনের, এই যে এই ধরনের। আর এটা হচ্ছে তোমার স্প্রিং এর এম ভার্সেস টি গ্রাফ। এটা সিম্পলি একটা প্যারাবোলা। তো এটা মোটামুটি তোমার উপরের দিকে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। গেল এক নম্বর। এবার 2 নম্বরের দিকে খেয়াল করো। 2 নম্বরে বলা হয়েছে যে আমার গ্রাফটা হচ্ছে রুট ওভার এম, এটা হচ্ছে স্বাধীন চলক, আর টি হচ্ছে স্বাধীন চলক। তাহলে আমি যদি আবার এটাকে লিখি যে টি প্রপোর্শনাল টু রুট ওভার এম, তাহলে খেয়াল করো আমি এখন পুরা রুট ওভার এম এই জিনিসটাকে দিয়েছি হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর এই টি কে আমি কোন বরাবর দিয়েছি? ওয়াই বরাবর। সো বলো তো সমীকরণটা কেমন? এই সমীকরণটা হচ্ছে ওয়াই প্রপোর্শনাল টু এক্স, এই প্যাটার্নের। তাহলে ওয়াই প্রপোর্শনাল টু এক্স মানে হচ্ছে এটা অবশ্যই একটা মূল বিন্দুগামী সরলরেখা নির্দেশ করবে। তো তুমি দেখবা যে তোমার গ্রাফগুলোর স্বাধীন চলক কি দেওয়া আছে, দ্যাটস ইম্পর্টেন্ট। যেমন এখানে স্বাধীন চলক ছিল ভর, আর এখানে ছিল হচ্ছে রুট ওভার ভর। এই জন্য দুইটা গ্রাফের ধরন কিন্তু আমার আসলে দুই রকম। এইবার দেখো তো এই গ্রাফে কি বলছে, এটা তোমরা নিজেরা ট্রাই করবা। যে আমার এইদিকে দেওয়া আছে হচ্ছে রুট ওভার কে, আর এইদিকে দেওয়া আছে হচ্ছে টি। তাহলে আমি যদি এই টি এবং কে ছাড়া বাদ বাকিগুলোর কথা ভুলে যাই, তাহলে আমার সমীকরণটা কেমন? টি প্রপোর্শনাল টু 1/√k। তো আমরা এই রুট কে কে এটাকে বলতেছি হচ্ছে এক্স, তাহলে রুট ওভার কে মানে হচ্ছে এক্স, আর এই টি মানে হচ্ছে আমাদের ওয়াই। তো সমীকরণটা দেখো তোমার কেমন আসবে? এটা হচ্ছে ওয়াই প্রপোর্শনাল টু 1/x। তাহলে এই সমীকরণটা কেমন? এই সমীকরণটা সিম্পলি হচ্ছে যদি গ্রাফিকে লেখা হয় তাহলে এটা এই ধরনের হবে। এটা কিন্তু কখনো ওয়াই মানে এক্স অক্ষকে টাচ করবে না, এটা নিচের দিকে যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। এবং এই গ্রাফটাকে বলা হয় আয়তকার অধিবৃত্ত। ঠিক আছে? তো তুমি পরীক্ষাতে মাঝে মাঝে এমসিকিউ এ এই গ্রাফগুলো পাবা, এবং এগুলো খুব ইম্পর্টেন্ট। তো তুমি খেয়াল করবে গ্রাফ আঁকার সময় যেগুলো কিন্তু মুখস্থ করো না, দেখবা যে কোন অক্ষ বরাবর কি দেওয়া আছে। তারপর আমি তোমাকে যে প্যাটার্নটা শেখালাম, তুমি এই প্যাটার্ন ইজিলি আমাদের এই গ্রাফগুলো এঁকে ফেলতে পারবা। আমরা যে সরল চৌদ্দতি স্পন্দন বললাম কিছুক্ষণ আগে, তো সেটার মজার বৈশিষ্ট্য ছিল যে তুমি যদি স্প্রিংকে নর্মালি টেনে ছেড়ে দাও, তাহলে তার কথা হচ্ছে এরকম ভাবে তার দোলা উচিত। কোশ্চেন হচ্ছে কতক্ষণ দোলা উচিত। অ্যান্সারটা খুব বেশি সিম্পল না। যদি তুমি দেখো যে কোনো ফ্রিকশন নাই, স্প্রিং টেনে ছেড়ে দেওয়া হয়েছে, কোনো ফ্রিকশন নাই, তাহলে আমাদের নিউটনের ফার্স্ট ল বলে সারা জীবন এভাবে অসিলেট করতে থাকবে। বাট রিয়েল লাইফে কিন্তু ফ্রিকশন আছে। তাহলে ফ্রিকশন আছে মানে বোঝায় যে সে সারা জীবন দুলবে না। তাহলে এভাবে অসিলেট করতে 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 আস্তে আস্তে বলতো কি হবে, সে অ্যাকচুয়ালি থেমে যাবে।
তার মানে রিয়েল লাইফে আমরা স্প্রিংয়ের যত রকম অসিলেশন দেখি, গতি শুরুর কয়েক সেকেন্ড তুমি এটাকে সরলছন্দ স্পন্দন বলতে পারো। বাট তুমি যদি লার্জ অ্যামাউন্টের টাইম ফ্রেম নাও, মনে করো বলে যে স্প্রিংটা মনে করো 15 সেকেন্ড এরকম ভাবে দুলছে, তাহলে 15 সেকেন্ড দুলতে দুলতে কি দেখবা বিস্তার কমতে 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 আস্তে আস্তে কিন্তু সে থেমে যাবে। এই পুরা অসিলেশনটার নাম হচ্ছে ড্যাম্পড অসিলেশন। ওকে, তো এই ড্যাম্পড অসিলেশনকে আমরা বললাম মনে করো ড্যাম্পিং। সো তোমার ড্যাম্পড অসিলেশনের ব্যাপারটা বেশ মজার। তো এখানে তুমি যদি গ্রাফ আঁকো, ধরে এটা হচ্ছে আমাদের টাইম, আর এটা মনে করা যাক তার সরণ, এই সরণকে আমরা বললাম হচ্ছে ওয়াই। তাহলে এটা হচ্ছে রিয়েল লাইফের কথা বলতেছি আমি কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু আমরা তাত্ত্বিক কথা বলছি না, রিয়েল লাইফ। তাহলে রিয়েল লাইফের গ্রাফটা কেমন হওয়া উচিত? প্রথমে বিস্তার অনেক বেশি, তারপর বিস্তার আস্তে আস্তে কমতে 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 জিরো হয়ে যাবে। তো তোমার গ্রাফের প্যাটার্ন দাঁড়াবে হচ্ছে এমন যে প্রথমে বিস্তার অনেক বেশি, তারপর বিস্তার আস্তে আস্তে কমবে, এই যে কমতে 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 এক সময় জিরো হয়ে যাবে। তাহলে রিয়েল লাইফে আমাদের কোনো একটা অসিলেশনের গ্রাফটা এমন দাঁড়ায়, তার মানে তার যে বিস্তার, এই বিস্তার ইটসেলফ টাইমের সাথে সাথে কি হয়, কমতে থাকে। এবং সেই কমাগুলোকে যদি আমি তোমার দেখাই, তাহলে সেই বিস্তার এর পয়েন্টগুলো হচ্ছে এই পয়েন্ট, তাহলে তুমি এই পয়েন্টগুলোকে যদি আসলে যোগ করো, তাহলে তুমি এই ধরনের একটা গ্রাফ আসলে এক্সপেক্ট করতে পারো। এবং এইটার সমীকরণ হবে এ সমান সমান ম্যাক্সিমাম বিস্তার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস সামথিং, এই সামথিংটাকে মনে করো বলে একটা কনস্ট্যান্ট ইন্টু টি। এটা হচ্ছে আমাদের টাইমের সাপেক্ষে বিস্তারের সমীকরণ, এটা হচ্ছে আমাদের বিস্তারের সমীকরণ। কিন্তু মজার জিনিসটা হচ্ছে, আচ্ছা এটা তোমার দরকার নেই, তুমি ইউ ক্যান ইগনোর দ্যাট। মজার ব্যাপার হচ্ছে, দেখো আমি তোমাকে যে জন্য দেখাতে যাচ্ছি যে প্রথম যখন তার বিস্তার বেশি ছিল তখন তার যে টাইম পিরিয়ড, আর যখন তার বিস্তার কমে গেছে তখন তার যে টাইম পিরিয়ড, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই দুটো টাইম পিরিয়ড কিন্তু সেম। কেন সেম? সব সময় টি সেম, সর্বদা টি সেম। কেউ যদি জিজ্ঞাসা করে ভাই কেন টি সেম হবে, তখন তুমি অ্যান্সার দিবা যে কোনো সরলছন্দ স্পন্দনের জন্য আমাদের যে বিস্তার, এই বিস্তারের সাথে তার পর্যায়কালের কোনো রকম কোনো সম্পর্ক নেই। তারপর তুমি স্প্রিংকে আসলে ড্যাম্পার হিসেবে ইউজ করতে পারো। ড্যাম্পার মানে হচ্ছে যেটা খুব সহজে কোনো একটা ফোর্সকে অ্যাবজর্ব করতে পারে। যেমন ধরো তোমার মোটরসাইকেল, দেখবো মোটরসাইকেলের বডি দুটো স্প্রিংয়ের উপর বসানো থাকে। পারপাস কি? পারপাস হচ্ছে যখন মোটরসাইকেল একটা উঁচু নিচু রাস্তা দিয়ে যাবে, তখন মাটি থেকে যে ধাক্কা বা যে শক আসবে, এই শকগুলো যেন স্প্রিং নিজে অ্যাবজর্ব করতে পারে। এই জন্য স্প্রিং আমরা মোটামুটি ড্যাম্পার হিসেবে ইউজ করে থাকি, যে কোনো একটা অসিলেশনকে সে খুব দ্রুত কনজিউম করে সেটাকে শেষ করে দিতে পারে। ড্যাম্পিং এর ঠিক উল্টা জিনিসটার নাম হচ্ছে ফোর্সড অসিলেশন। ফোর্সড অসিলেশন কথাটা মানে বোঝাচ্ছে এটা ঠিক এর অপোজিট, যে একটা বস্তু মনে করে দুলতেছে এবং আমি ক্রমান্বয়ে তার মধ্যে শক্তি বাইরে থেকে দিচ্ছি দিচ্ছি তো দিচ্ছি, তাহলে কি দেখবো তুমি? প্রথমে তার বিস্তার কম, এরপর বিস্তার আস্তে আস্তে বাড়বে 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 এবং সেটা বাড়তেই থাকবে। তাহলে তুমি যদি এই ফোর্সড অসিলেশনের গ্রাফটা আঁকো, তাহলে সেটাও তুমি দেখতে পাবো মোটামুটি এই ধরনের, যে সময় সাপেক্ষে তার পর্যায় মানে বিস্তারের পরিমাণটা এভাবে ক্রমান্বয়ে বাড়তে থাকবে। কিন্তু এখানে সে একই কথা, যে আমাদের টি এর মানটা কি থাকবে? টি এর মানটা কিন্তু সেম থাকবে। তো রিয়েল লাইফে আমাদের এটাও দেখা যায়, এবং মোস্ট অফ দ্য কেস সব অসিলেশন কিন্তু আমাদের এরকম ড্যাম্পড অসিলেশন নেচারের। তাহলে কেউ যদি সরলছন্দ স্পন্দনে তোমার একটা বৈশিষ্ট্য বলতে বলে, তুমি প্রথম বৈশিষ্ট্য বলবা যে সময়ের সাপেক্ষে তার বিস্তারের কোনো পরিবর্তন হবে না, সব সময় বিস্তার সেম। সেকেন্ড নাম্বার হচ্ছে ওই যেটা তুমি দেখলাম মাত্র, যে তার উপর একটা প্রত্যানী বল কাজ করতে হবে। প্রত্যানী বল ছাড়া কিন্তু কোনো কেউ অসিলেশন করতে পারে না। যেমন ধর আমি যদি এখানে বল থাকলে দেখাতে পারতাম, একটা বল যদি আমি ছেড়ে দেই, তাহলে তুমি সিম্পল কি দেখো সেরকম ভাবে আপ অ্যান্ড ডাউন বাউন্স করছে। তা এটাও কিন্তু একটা সরলছন্দ স্পন্দনের মধ্যে পড়ে। তো এখানে প্রত্যানী বলটা কোথায় বলতে পারবা? প্রত্যানী বলটা হচ্ছে গ্র্যাভিটি। তাকে বস্তু যদি উপর দিকে আসার চেষ্টা করে, গ্র্যাভিটি আবার তাকে টেনে নিচের দিকে নামায়, তাহলে বস্তুর সরণের দিকে গ্র্যাভিটি বরাবর, তাহলে অফকোর্স সেখানেও তোমার একটা প্রত্যানী বলের ব্যাপার স্যাপার রয়েছে। তাহলে প্রত্যানী বল ছাড়া কিন্তু কখনো কেউ সিলেক্ট করতে পারবে না। তাই প্রত্যানী বল সবসময় সরণের বিপরীত দিকে হবে। তারপর আরেকটা বৈশিষ্ট্য তুমি বলতে পারো যে এই গতি সবসময় একটা সরলরেখা বরাবর হতে হবে, এবং তার বেগ, তার অবস্থান সবকিছু কিন্তু টাইমের উপর ডিপেন্ড করবে। তো এই হচ্ছে আমাদের একটা সরলছন্দ স্পন্দনের বৈশিষ্ট্য। বাট আমার ব্যাড লাক ইজ আমরা রিয়েল লাইফে এটা খুব কম সময়ের জন্য পাই, এবং রিয়েল লাইফে সব অসিলেশন সব তোমার এরকম ড্যাম্প অসিলেশন নেচারের। আচ্ছা, আমরা তো অনেক কনসেপ্ট দেখলাম, এবার চলো একটা ম্যাথ সলভ করি আমরা। দেখো একটা ম্যাথ লিখছি আমি এখানে, যেটা স্প্রিংয়ে কিছু ভর চাপালে যদি 5 সেন্টিমিটার প্রসারিত হয়, উলম্বভাবে করে ঝুলানো আছে। এরপর এটাকে যদি আমি 2 সেন্টিমিটার টেনে ছেড়ে দিই, তাহলে এটা মিনিটে কতবার কাঁপবে? কোশ্চেনটা বেশ মজা। তো ব্যাপারটা এমন যে ধরো আমাদের এইটা একটা স্প্রিং, এটা হচ্ছে তার সাম্যাবস্থা, এটা তার প্রাথমিক সাম্যাবস্থা। আমি এবার এখানে কিছু পরিমাণ ভর চাপাইছি, তাহলে কিছু পরিমাণ ভর চাপানোর পর আমি দেখলাম যে এইটা আর একটু নিচের দিকে প্রসারিত হয়েছে।
এবং এই কতটুকু পরিমাণ প্রসারিত হয়েছে এটা দেওয়া আছে, এটার পরিমাণ আমি ধরলাম হচ্ছে স্মল ই অ্যান্ড দ্যাট ইজ 5 সেন্টিমিটার। তাহলে কোশ্চেন হচ্ছে এটা কেন এখানে সাম্যাবস্থায় থাকবে, এটা কিছুক্ষণ আগে আমি দেখিয়েছিলাম যে এখানে আমাদের একটা এমজি আছে নিচের দিকে, এটা হচ্ছে এমজি, আর একটা প্রত্যয়নী বল আছে উপরের দিকে এই বরাবর, এটাকে আমরা নাম দিলাম হচ্ছে কে ইন্টু ই। এই দুটো সমান হওয়ার জন্য সে মোটামুটি এখানে তার একটা নতুন সাম্যাবস্থা সৃষ্টি করছে, নতুন সাম্যাবস্থা সৃষ্টি করছে। তাহলে অফকোর্স তার পর্যায়কাল কত হওয়া উচিত, তার পর্যায়কাল হওয়া উচিত 2π√m/k। এখন কোশ্চেন হচ্ছে আমাকে তো বস্তুর ভর দেওয়া নেই, তাহলে আমি এম কোন জায়গা থেকে পাবো? কিন্তু তুমি এখানে রেজুলেটেড ট্রিক্স ইউজ করতে পারো। ট্রিক্সটা হচ্ছে দেখো তোমার এখানে এমজি এর মান অফকোর্স কে ইন্টু ই এর সমান, কারণ এমজি সমান সমান কে যদি না হয় কিন্তু আরো নিচের দিকে চলে যাইতো। তো এখান থেকে দেখো তোমার ইজিলি তুমি m/k এই অনুপাতটা বের করতে পারবা, আর m/k অনুপাতটা হবে জাস্ট e ডিভাইডেড বাই g। অর্থাৎ আমি এটাকে একটু মডিফাই করে কি লিখতে পারবো, 2π√e/g। তোমার তো ই তো দেওয়া আছে 5 সেন্টিমিটার, তাহলে তুমি জাস্ট ই এর মানটা বসালে এখান থেকে তুমি এখন তার পর্যায়টা বের করতে পারবা। দেখো তুমি বলতে পারো যে ভাই এখানে যে বলা আছে যে 2 সেন্টিমিটার টেনে ছেড়ে দিছি, এটা কোনো কাম নাই, এটা হচ্ছে আসলে কোনো কাজ নেই, কারণ এই 2 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া মানে এটা হচ্ছে তার বিস্তার। সো তুমি যদি একে 2 সেন্টিমিটার টেনে ছেড়ে দাও তাহলে সে কি করবে, এই 2 সেন্টিমিটার উপরে বা 2 সেন্টিমিটার নিচে এইটুকু জায়গার মধ্যে কাঁপতে থাকবে, জাস্ট 2 সেন্টিমিটার বিস্তারে কাঁপতে থাকবে, বাট তার পর্যায়কালের মান সেম থাকবে। সো তোমাকে যদি আমি 2 সেন্টিমিটার না বলে বলতাম যে আমি 4 সেন্টিমিটার টেনে ছেড়ে দিয়েছি, তোমার অ্যান্সার এক্স্যাক্টলি এটাই। যতক্ষণ পর্যন্ত স্প্রিংটা তোমার স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকবে, স্থিতিস্থাপক সীমা বলতে আসলে কি বোঝাচ্ছে, যে তুমি মনে করো টানতে 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 যদি স্প্রিংকে একদম সোজা বানায় ফেলো তো তার মধ্যে তো এই কম্পনের নেচার থাকবে না, তাহলে তুমি স্প্রিংকে টানবা এক্স্যাক্টলি আগের অবস্থান ব্যাক করবে, এটা তার ইলাস্টিক লিমিট বা স্থিতিস্থাপক সীমা। তাই পর্যন্ত তুমি আসলে এই সমীকরণ ইউজ করতে পারো। তাহলে আমাদের দেখো টি এর মান কত হবে, 2π√e, ই মানে 5 সেন্টিমিটার, তাহলে 5 × 10⁻², আর জি হচ্ছে 9.8। তো এটা তুমি যদি ক্যালকুলেট করো আই থিঙ্ক এটা তোমার আসা উচিত হচ্ছে 0.45 সেকেন্ড। তার মানে এর একবার অসিলেট করতে হচ্ছে 0.45 সেকেন্ড সময় লাগে। তোমাকে আমি বলছিলাম যে এটা মিনিটে কতবার কাঁপবে, তাহলে তোমার কি করতে হবে, যদি মিনিটে কম্পন সংখ্যা বের করতে হয়, মিনিটে কম্পন সংখ্যা বের করতে হয়, তাহলে তোমার দায়িত্ব হচ্ছে 60কে তুমি ভাগ করবা 0.45 দিয়ে, তখন তুমি যে রেজাল্ট পাবা সেটা হচ্ছে মোটামুটি 134, না এটা 133.7 এরকম কিছু একটা। তাহলে সে প্রতি মিনিটে এতবার কাঁপবে। তো এটার একক কিন্তু আবার খবরদার বার লেখা যাবে না, তুমি লিখলে এতবার, নট বার। এটার একক হবে তোমার মোটামুটি এটা ভাইব্রেশন পার মিনিট। এই যে ভাইব্রেশন মিনস ভিব পার মিনিট। তো এখানে আমি তোমার একটা কনফিউশনের জিনিস দেখাই দিই, তোমার এটা মনে হইতে পারে পরে কোন এক সময়, তুমি যদি একটু এটা অন্যভাবে চিন্তা না করো, তুমি বলতে পারো যে ভাই আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে স্প্রিং এর অসিলেশনের জন্য কোনো জি এর আবশ্যকতা নাই। তো ভাই এখানে তাহলে ঝামেলা হয়ে গেল। কি ঝামেলা? তুমি বলবা যে ভাই এখানে দেখেন আপনার m/g ছিল, কে ছিল, তা এখানে তো আবার e/g চলে আসছে, তাহলে যদি জি এর মান ভিন্ন ভিন্ন রকম হয় তাহলে কি আমাদের টাইমের মান ভিন্ন ভিন্ন রকম হয়ে যাবে? অ্যান্সারটা একটু ক্রিটিক্যাল। ব্যাপারটা হচ্ছে তুমি যদি এই কাজটা মহাশূন্যে যে করতা তখন অ্যাকচুয়ালি তোমার এই স্প্রিংটা প্রসারিত হইতোই না, ঠিক আছে? তখন এটা সাম্যাবস্থা থেকে মোটামুটি তোমার 2 সেন্টিমিটার বিস্তারিত কাঁপতো। অর্থাৎ এখানে দেখো আমি এটা কিন্তু বলতেছি না যে কে এর মানটা হচ্ছে জি আর এম এর মানটা হচ্ছে ই, আই এম নট টেলিং দ্যাট। আমি বলছি আমাদের এমন একটা সিচুয়েশন আসছে যে সিচুয়েশনে আমাদের এই m/k এই অনুপাতটাকে তুমি হচ্ছে e/g লিখতে পারো। ইট নট মিন যে আমাদের এই জি ছাড়া অসিলেশন হবে না, জাস্ট আমাদের লাকিলি আমাদের এখানে এই অনুপাতটা এবং এই অনুপাতটার মান সমান। বাট এখানে যদি আমি এই কাজটা মহাশূন্যে গিয়ে করতাম তাও আমার এই স্প্রিং ঠিক প্রতি মিনিটে এতবার করেই ভাইব্রেট করতো, ঠিক আছে?